নিমাই ভট্টাচার্যের লেখা নিরুদ্দেশ গল্পটির শেষ পর্ব পড়ছি। যারা এখনও প্রথম পর্বটি পড়া হয়নি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে পড়ে নিতে পারেন। সাব ইন্সপেক্টর ব্যানার্জি দুহাত জোর করে নমস্কার করার সঙ্গে সঙ্গেই অলকার মাও দুহাত জোর করে নমস্কার করেন। সাব ইন্সপেক্টর ব্যানার্জি অত্যন্ত সসম্ভ্রমে বললেন, আপনার মেয়ে বাড়ি থেকে চলে গেছে। নিশ্চয়ই আপনার খুব মন খারাপ, তবু আপনাকে একটু বিরক্ত করব, দয়া করে কিছু মনে করবেন না। শিলাদেবী মাথার আঁচলটা একটু টেনেই বললেন, আপনি তো আমাদের সাহায্য করতে এসেছেন, আপনার ওপর কি আমি রাগ করতে পারি? মিসেস ঘোষ পাশেই দাঁড়িয়েছিলেন। তার দিকে তাকিয়ে সাব ইন্সপেক্টর বললেন, প্লিজ আপনি এ ঘরে থাকবেন না, আর যাবার সময় দরজাটা বন্ধ করে দেবেন। ওর কথা শুনে অত্যন্ত বিরক্ত হয়ে মিসেস ঘোষ বললেন, আপনারা কথা বলেন, আমি পাশের ঘর থেকে ঘুরে আসছি। মিসেস ঘোষকে ওভাবে চলে যেতে দেখে সাব ইন্সপেক্টর একটু চাপা হাসি হাসেন। তারপর শিলাদেবীর দিকে তাকিয়ে বলেন, আমি আপনার ছেলের মতো, আপনি যদি বিশ্বাস করে আমাকে সব কিছু খোলাখুলি বলেন তাহলে খুব ভালো হয়। উনি সঙ্গে সঙ্গে বললেন, নিশ্চয়ই, আপনি আমার ছেলের মতো, আপনাকে কোনো কিছু বলতে আমার আপত্তি নেই। দেখুন, আপনার ভাইয়ের কাছ থেকে জেনেছি আপনার মেয়ে বরাবর খুব ভালো রেজাল্ট করেছেন এবং এক কথায় অত্যন্ত ভালো মেয়ে। শিলাদেবী একটু চাপা হাসি হেসে বলেন, আপনাদের 5 জনের আশীর্বাদে আমার মেয়ে সত্যি খুব ভালো। আপনি ওর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বন্ধুবান্ধব, অধ্যাপকদের কাছ থেকে জিজ্ঞেস করেও জানতে পারবেন। সাব ইন্সপেক্টর ব্যানার্জি একটু হেসে বলেন, সন্তানকে মায়ের চাইতে বেশি ভালো করে তো কেউ চিনতে জানতে পারে না। আপনি যখন প্রাণ খুলে তাকে ভালো বলছেন, তখন তিনি যে সত্যি ভালো সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সাব ইন্সপেক্টর একটু থেমে প্রশ্ন করেন, আপনারা অন্য কোথাও না থেকে এই ভাইয়ের কাছে কেন আছেন? আমার এই ভাই যখন বছরখানেকের, তখন মা খুব অসুস্থ হন। ওকে আমি খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিতাম। ও আমার কাছে ছাড়া কারোর কাছে ঘুমোতেও পারত না। শিলাদেবী এক নিঃশ্বাসে বলে যান, আমিও যেমন এই ভাইকে ভালোবাসি, এই ভাইও আমাকে প্রায় মায়ের মতনই সম্মান করে, ভালোবাসে। আপনারই ভাইয়ের স্ত্রী বলছিলেন আপনি পেনশনের কিছু টাকা ভাইকে দেন। আমি পেনশনের পুরো টাকাই ভাই বউকে দিয়ে দিই। পুরো টাকা মানে কত টাকা? এখন আমি মাসে 1435 টাকা পাই, আগে কম পেতাম। আপনারা বা আপনার মেয়ের জন্য কিছুই রাখেন না? আমার স্বামীর গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডে টাকা তো ব্যাংকে জমা আছে, দরকার হলে সেখান থেকে কিছু তুলে নিই। আপনার মেয়ের পড়াশোনার খরচ? ওর পড়াশোনার জন্য তো বিশেষ খরচ করতে হলো না, স্কলারশিপের টাকাতেই। আপনার ভাইয়ের কাছে জেনেছি আপনার মেয়ে তো ইউজিসি ফেলোশিপও পেয়েছেন। হ্যাঁ, এবার বলুন, আপনার মেয়ে কি কোনো ছেলেকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছে? না, ও প্রেম টেম করার মধ্যে নেই। উনি বিয়ে করবেন না? করবে না কেন? আপনারা কি মেয়ের বিয়ের চেষ্টা করেছেন? শিলাদেবী একটু চুপ করে থাকার পর বলেন, তাহলে আপনাকে খোলাখুলি একটা কথা বলি। হ্যাঁ বলুন। আমার ভাই বউয়ের পিসতুতো ভাই দীপু আমার মেয়েকে বিয়ে করার জন্য পাগল। এ ব্যাপারে আমার ভাই বউ খুব উৎসাহী, কিন্তু ওই অশিক্ষিত ভালগার ছেলেটাকে আমার মেয়ে সহ্য করতে পারে না। এবার সাব ইন্সপেক্টর সোজাসুজি প্রশ্ন করেন, ওর হাত থেকে নিষ্কৃতি পাবার জন্যই কি আপনার মেয়ে এ বাড়ি থেকে চলে গেছেন? খুব সম্ভব তাই, কিন্তু আমাকে সে কথা বলেনি। আপনাকে কি বলে গিয়েছেন? বলেছে কিছুদিন ঘুরে ফিরে বেড়াবে আর তার সঙ্গে সঙ্গে রিসার্চের কাজও করবে, তাছাড়া একটা চাকরি বাকরি জোগাড় করারও চেষ্টা করবে। উনি মামা মামিকে বলে গেলেন না কেন? ওর মামি আর দীপু কিছুতেই ওকে যেতে দিত না। আর মামা? আমার ভাই খুবই শান্তিপ্রিয় মানুষ, ও স্ত্রীর সঙ্গে তর্ক ঝগড়া করা একেবারেই পছন্দ করে না। আপনার মেয়ের সঙ্গে টাকা কড়ি আছে তো? ফেলোশিপের বেশ কয়েক হাজার টাকা ওর কাছে আছে। আপনার মেয়ের জন্য দুশ্চিন্তা হচ্ছে না? না, তেমন কিছু না। কেন? আমি জানি আমার মেয়ে কোনো অন্যায় কাজ করবে না, কিন্তু কোনো বিপদে আপদে তো পড়তে পারেন। বিপদ আপদ ঘটার ভয় থাকলে কি মেয়েকে এভাবে লেখাপড়া করাতে পারতাম? বিপদ আপদ কি এই কলকাতা শহরে ঘটতে পারে না? শিলাদেবীর কথা শুনে সাব ইন্সপেক্টর ব্যানার্জি একটু খুশির হাসি হেসে বলেন,
আপনার মেয়ে কোথায় গিয়েছেন বলে আপনার মনে হয়? ঠিক বলতে পারবো না, তবে আমার ধারণা ও উদয়পুরে গিয়ে প্রফেসর চ্যাটার্জির সঙ্গে দেখা করার পর হয়তো রাজস্থানেই ঘুরে ফিরে বেড়াবে। প্রফেসর চ্যাটার্জির কাছে কেন যেতে পারে? প্রেসিডেন্সিতে প্রফেসর চ্যাটার্জির কাছেও পড়েছে। আমার মেয়েকে উনি নিজের মেয়ের মতো স্নেহ করেন, আর আমার মেয়ে ওকে পিতৃতুল্য শ্রদ্ধা করে। প্রফেসর চ্যাটার্জি এখন উদয়পুরে আছেন? হ্যাঁ, উনি ওখানকার ডিন। ও। সাব ইন্সপেক্টর ব্যানার্জি মুহূর্তের জন্য একটু ভেবে জিজ্ঞেস করেন, আপনার মেয়ে কি আর কারোর সঙ্গে গিয়েছেন? না বাবা, তা বলতে পারবো না। মাথার ঘোমটা আবার একটু টেনে নিয়ে বলেন, আমি কোনো ব্যাপারে মেয়ের কাছে খুব বেশি কিছু জানতে চাই না। কেন? সাব ইন্সপেক্টর একটু অবাক হয়ে জানতে চান। উনি সঙ্গে সঙ্গে জবাব দেন, যেটুকু আমার জানার প্রয়োজন তা সে নিজেই জানিয়ে দেয়। এবারে একটু থেমে বলেন, হাজার হোক মেয়ে বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, তার ব্যক্তিগত ব্যাপার সম্পর্কে কি আমার খুব বেশি কৌতূহল থাকা উচিত? সাব ইন্সপেক্টর কলম বন্ধ করে পকেটে রেখেই কাগজপত্র গুছিয়ে নেবার পর বলেন, আপনাকে অনেক কষ্ট দিলাম, মাফ করবেন। না বাবা, কি আর কষ্ট, বরং আমার মেয়ের জন্য আপনাকেই কষ্ট করে আসতে হলো। এ তো আমাদের দৈনন্দিন কাজ। সাব ইন্সপেক্টর দুহাত জোর করে নমস্কার করার পর দরজার বাইরে পা দিয়ে বললেন, আপনার ভাইকে বলবেন আপনার মেয়ের কয়েকটা ছবি নিয়ে আমার সঙ্গে একবার যোগাযোগ করতে। হ্যাঁ বলবো, কিন্তু আমার মেয়ের তো বিশেষ ছবি টবি নেই। যে ছবি আছে তাই পাঠাবেন। বিনয়বাবু পরের দিন অফিস থেকে ফেরার পথে থানায় গিয়ে সাব ইন্সপেক্টর সুদীপ্ত ব্যানার্জির টেবিলের সামনে দাঁড়াতেই উনি জিজ্ঞেস করলেন, ছবি এনেছেন? বিনয়বাবু সামনে চেয়ারে বসে ব্রিফ কেস খুলতে খুলতেই বললেন, ইদানিংকালে তো ওর কোনো ছবি তোলা হয়নি, তাই যা ছিল তাই নিয়ে এসেছি। কই দেখি। বিনয়বাবু ওর হাতে দুটি ছবি দিতেই উনি এক ঝলক দেখেই বললেন, এ ছবি তো অনেক দিন আগের। হ্যাঁ, ও তখন স্কুলে 7-8-এ পড়ে। এ ছবি দেখে তো ওকে এখন আইডেন্টিফাই করা যাবে না। কিন্তু আমাদের বাড়িতে তো ওর আর কোনো ছবি নেই। বন্ধুবান্ধব বা আপনাদের সঙ্গে তোলা কোনো গ্রুপ ফটোও নেই। বন্ধুবান্ধবদের সঙ্গে ছবি টবি তুলেছে কিনা তা তো বলতে পারবো না, তবে আমাদের কাছে ওর কোনো ছবি নেই। সাব ইন্সপেক্টর ব্যানার্জি একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে প্রায় আপন মনেই বলেন, তাহলে তো মুশকিল হলো। একটু চুপ করে থাকার পর বিনয়বাবু জিজ্ঞেস করলেন, আমার ভাগ্নিকে খুঁজে বের করার ব্যাপারে কি একটু এগিয়েছেন? তেমন কিছু না, বেশ কদিন হয়ে গেল, তাই। বিনয়বাবু কথাটা শেষ করেন না। আজ আমি ওসির সঙ্গে কথা বলবো, দেখি উনি কি বলেন। আমি কি কাল একবার আসবো? একবার টেলিফোন করবেন, যদি কিছু খবর থাকে তাহলে আপনাকে জানিয়ে দেব। একটা লম্বা টানা দীর্ঘশ্বাস ফেলার পর অলকানন্দা আপন মনে একটু হাসে, মনে মনে কি যেন ভাবে, তারপর স্বগতোক্তি করে, জল তাহলে অনেক দূর গড়িয়েছে। সুদীপ্ত কোনো কথা বলে না, চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। 2-1 মিনিট পর অলকানন্দা সুদীপ্তর দিকে সোজাসুজি তাকিয়ে থেকে একটু চাপা হাসি হেসে বলে, যদি আমি আপনার সঙ্গে না ফিরে যাই? সুদীপ্ত কোনো ভাবাবেগ প্রকাশ না করে বলে, আমার বিশ্বাস আপনি আমার সঙ্গে কলকাতায় ফিরবেন। যদি না যাই, আপনাকে ফিরিয়ে নিয়ে যাবার উপায় আছে, কিন্তু আমি তা চাই না। গায়ের জোরে ফিরিয়ে নিয়ে যেতে চান? সুদীপ্ত মাথা নেড়ে বলে, না, কখনোই না। তাহলে? আমার স্থির বিশ্বাস আপনি আমার অনুরোধ রাখবেন। কিন্তু কেন আমি আপনার অনুরোধ রাখব? বোধহয় আমি আপনার শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী? ঠোঁটের কোনায় চাপা কৌতুকের হাসি হেসে অলকানন্দা বলে, পুলিশের চাকরি করতে গিয়ে যেসব চোর ডাকাত খুনিদের সঙ্গে আলাপ পরিচয় হয়, তাদের সবারই কি আপনি শুভাকাঙ্ক্ষী? সুদীপ্ত বিন্দুমাত্র উত্তেজনা প্রকাশ না করে বলে, অভাব অনটনের জন্য পুলিশের চাকরি নিয়েছি বলে কি আমার সব মনুষ্যত্ব চলে গেছে? ও মুহূর্তের জন্য থেমে আবার বলে, আপনি যত বিদ্রুপই করুন, তবু বলছি আমি আপনার শুভাকাঙ্ক্ষী। অলকানন্দা সঙ্গে সঙ্গে কোনো কথা বলতে পারে না, বরং ওকে বিদ্রুপ করার জন্য, অপমান করার জন্য মনে মনে দুঃখ পায়। ও একটু সলজ্জ দৃষ্টিতে সুদীপ্তর দিকে তাকিয়ে বলে, আপনি কি করে পুলিশে চাকরি করছেন? কেন বলুন তো? একটু অবাক হয়ে সুদীপ্ত পাল্টা প্রশ্ন করে, আপনার মতো ভদ্র ছেলের পক্ষে পুলিশে চাকরি করা সম্ভব? সুদীপ্ত একটু হেসে বলে,
3 বছর তো চাকরি করছি। তারপর একটু থেমে বলে, আপনি একটা ভালো চাকরি দিলেই পুলিশের চাকরি ছেড়ে দিতে পারি। ভালো চাকরি মানে? এখনও 30-32 হাজার টাকা দেনা আছে। ওই দেনাটা শোধ করার পর হয়তো আমি নিজেই চাকরিটা ছেড়ে দেব। কেন? পুলিশের চাকরিতে যেমন পরিশ্রম তেমনি ঝামেলা। তাছাড়া এ কাজ করে একটু মনের আনন্দ পাই না। কী ধরনের চাকরি আপনার পছন্দ? আমার বাবা সারা জীবন স্কুলে মাস্টারি করেছেন বলে ও স্বপ্ন ছিল আমি কলেজে পড়াবো। কিন্তু তা তো আর সম্ভব না। যে কাজে একটু বিদ্যা বুদ্ধির দরকার হয়, আমি সে ধরনের যে কোনো চাকরি পেলেই খুশি। সে ধরনের চাকরি চেষ্টা করেছেন? সুদীপ্ত মাথা নেড়ে বলল, না। কেন? মার অসুখের দেনাগুলো শোধ না করা পর্যন্ত নতুন কিছু করার উৎসাহ বোধ করি না। এবার ও একটু থেমে বলল, আমার কথা বাদ দিন। আপনি মামা মামিকে কিছু না জানিয়ে হঠাৎ উধাও হলেন কেন? মামা মামির ওখানে আর ভালো লাগছে না। কিন্তু আপনার মামাকে তো বেশ ভালো মানুষ মনে হয়। মামা সত্যিই ভালো মানুষ, কিন্তু ব্যক্তিত্বহীন। তাছাড়া যে কোনো কারণেই হোক মামি আমাকে সহ্য করতে পারে না। সে তো খুব স্বাভাবিক। সুদীপ্ত হাসতে হাসতে বলে। অলকানন্দা অবাক হয়ে বলে, স্বাভাবিক কেন? আপনি মামির চাইতে অনেক বেশি শিক্ষিতা, অনেক বেশি সুন্দরী। সুতরাং উনি মামি হয়েও আমাকে হিংসা করবেন? সুদীপ্ত আবার একটু হাসতে হাসতেই বলে, শুনেছি অনেক মা নিজের মেয়েকেও একটা বিশেষ বয়সে ঠিক সহ্য করতে পারেন না। অলকানন্দা একটু হেসে বলে, আমার এক বন্ধুও বলতো ওর মা ওকে সহ্য করতে পারেন না। বাই দ্য ওয়ে, দীপুবাবুকে দেখলাম আপনার ব্যাপারে খুব উৎসাহী। হি ইজ এ স্কাউন্ডেল। এবার সুদীপ্ত বলে, আচ্ছা, দীপুবাবু কি আপনাকে বিয়ে করতে চান? শুধু দীপুবাবু না, আমার মামিরও তাই ইচ্ছা। ওর উপরে এত রাগের কারণ? ওই অশিক্ষিত রুচিহীন লোভী মানুষটাকে আমি সহ্য করতে পারি না। বিয়ে করা তো দূরের কথা, ওকে দেখলেই আমার সারা শরীর জ্বলে যায়। একবার বুক ভরে নিঃশ্বাস নিয়ে অলকানন্দা আবার বলে, ঘটনাচক্রে আপনি আমাদের অনেক কথাই জেনেছেন। তাই তো আপনাকে বলতে আমার দ্বিধা নেই যে ওই দীপু আর মামির জন্য আমি চলে এসেছি। গত 4-5 বছর ধরে ওরা দুজনে আমাকে যে কী বিরক্ত করেছে তা আপনি কল্পনা করতে পারবেন না। এ ব্যাপারে আমাকে কেউ কিছু না বললেও আমি বুঝতে পেরেছি। দেখুন সুদীপ্তবাবু, আমার 12 বছর বয়সের সময় বাবা মারা যান, কিন্তু তিনি আমাকে বা মাকে পথের ভিখিরি করে যাননি। মামি আর দীপু খুব ভালো করেই জানেন বাবা গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্সের একটি পয়সাও মা নষ্ট করেননি। সব ব্যাংকে জমা আছে। স্কুল কলেজে পড়াশোনার খরচ? সুদীপ্ত প্রশ্নটা শেষ করার আগেই অলকানন্দা বলে, আমার এক পিসি আমাকে ভীষণ ভালোবাসতেন। তিনিই আমার স্কুল কলেজে সব খরচ দিতেন। ও, আমার ওই পিসির কোনো ছেলে মেয়ে হয়নি। পিসেমশাই দুজনেই আমাকে অসম্ভব ভালোবাসতেন। পিসি মারা যাবার পর পিসেমশাই ওর সব গহনাপত্র আমাকে দিয়ে দেন। পিসেমশাই কোথায় থাকেন? উনিও বছরখানেক হলো মারা গিয়েছেন। উনি কি করতেন? মার্টিন বার্নের সাধারণ কেরানি ছিলেন। অলকানন্দা একটু থেমে বলে, পিসির গহনাপত্র যেমন আমাকে দিয়েছেন, তেমনি নিজের সব টাকা করি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে দিয়ে গেছেন। একটু পর সুদীপ্তি একটু চাপা হাসি হেসে বলে, মোট কথা আপনি বেশ বড় লোক। সুতরাং আপনাকে বিয়ে করার ব্যাপারে দীপুবাবুর উৎসাহের যথেষ্ট কারণ আছে। আপনিও কি দীপুর সাপোর্টার হয়ে গেলেন? হাসতে হাসতে অলকানন্দা প্রশ্ন করে। হাসতে হাসতে সুদীপ্ত জবাব দেয়, অমন গুণী মানুষের সাপোর্টার হবার অধিকার আমার আছে। হাসি থামলে সুদীপ্ত বলে, এবার বলুন, আপনি কি আমার অনুরোধ রাখবেন? আপনিই বলুন না, আমার কি করা উচিত? আপনাকে পরামর্শ দেবার অধিকার কি আমার আছে? ওসব অধিকারের কথা বাদ দিন। আমি যখন আপনার পরামর্শ চাইছি, আপনার তো দ্বিধা থাকার কোনো কারণ নেই। সুদীপ্ত ওর দিকে তাকিয়ে বলে, দেখুন, আপনার আসল সমস্যা সমাধানের 2টি উপায় আছে। আপনি একটা চাকরি জোগাড় করে মাকে নিয়ে কোথাও চলে যেতে পারেন, অথবা এমন কাউকে আপনাকে বিয়ে করতে হবে যেখানে আপনার মা সসম্মানে থাকতে পারেন। অলকানন্দা চুপ করে ওর কথা শোনে। সুদীপ্ত আবার বলে, হঠাৎ মামা মামির সংসার থেকে উধাও হয়ে তো আপনার আসল সমস্যার সমাধান হয়নি, হবেও না। ঠিক বলেছেন। অলকানন্দা গম্ভীর হয়ে বলে। কথায় কথা অনেক বেলা হয়ে গিয়েছিল। সুদীপ্ত হাতের ঘড়ির দিকে তাকিয়েই বলে, চলুন খেয়ে আসি। খাওয়া দাওয়ার পর কটেজের দিকে যেতে যেতে অলকানন্দা সুদীপ্তর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে,
দিবানিদ্রার অভ্যাস আছে নাকি? সুদীপ্ত একটু হেসে বলে, পুলিশের চাকরি করার দৌলতে দিবানিদ্রা তো দূরের কথা, রাত্রিরে ঘুমাবার অভ্যাসটাও প্রায় চলে গেছে। অলকানন্দা ওর কটেজের দরজা খুলতে খুলতে বলে, তাহলে ভিতরে আসুন, গল্প করা যাবে। আপনি বিশ্রাম করবেন না? সারা দিন রাত্রেই তো বিশ্রাম করছি। অলকানন্দা ঘরের মধ্যে পা বাড়িয়েই বলে, আসুন আসুন। সুদীপ্ত ওর পিছন পিছন ঘরে ঢুকেই একবার ঘরের চারদিকে দৃষ্টিটা ঘুরিয়ে নিতেই বেড সাইড টেবিলের উপর ছবিটা দেখেই জিজ্ঞেস করল, আপনার বাবার ছবি? হ্যাঁ। বাহ, ভারী সুন্দর দেখতে ছিলেন তো। অলকানন্দা ওকে চেয়ারটা এগিয়ে দিয়ে বলে, বাবা সত্যি খুব সুপুরুষ ছিলেন। সুদীপ্ত চেয়ারে বসেই বলে, আপনার মা কিন্তু খুব স্নিগ্ধ শান্ত মানুষ। উল্টো দিকে চেয়ারে বসেই অলকানন্দা বলে, মা সত্যি খুব স্নিগ্ধ শান্ত প্রকৃতির মানুষ। সুদীপ্ত পকেট থেকে সিগারেট দেশলাই বের করে বলে, ঘরের মধ্যে সিগারেট খেলে কি আপনার অসুবিধা হবে? অলকানন্দা একটু হেসে বলে, সিগারেট কেন, আপনি ড্রিঙ্ক করলেও আমার আপত্তি নেই। সুদীপ্ত সিগারেট ধরিয়ে একটা টান দিয়েই বলে, আপনার মামা কি রেগুলার ড্রিঙ্ক করেন? না না, আমার মামার ওসব নেশা টেশা নেই, তবে আমার প্রিয়তম অধ্যাপক নিয়মিত ড্রিঙ্ক করেন। আপনি কি প্রফেসর চ্যাটার্জির কথা বলছেন? হ্যাঁ। আপনার সামনেই উনি ড্রিঙ্ক করতেন? উনি লুকিয়ে চুরিয়ে ড্রিঙ্ক করেন না, ওর স্ত্রী বা মেয়ে ছাড়াও আমি কতদিন ওর গ্লাসে হুইস্কি ঢেলে দিয়েছি। আচ্ছা। অলকানন্দা বলে, ড্রিঙ্ক করলেই যে মানুষ মাতাল বা খারাপ হয় না তা ওকে দেখেই বুঝেছি। তা ঠিক। আপনি ড্রিঙ্ক করেন? না। কেন? ভয় করে নাকি অপছন্দ করেন? সুদীপ্ত বলে, হাজার হোক স্কুল মাস্টারের ছেলে, একটু দ্বিধা সংকোচ থাকা তো খুবই স্বাভাবিক। ওইসব শখ আনন্দের জন্য খরচ করার ক্ষমতাও আমার নেই। অলকানন্দা হাসতে হাসতে বলে, আপনি নিছকই একটা ভালো মানুষ। সুদীপ্ত হাসতে হাসতে জবাব দেয়, যাক, বড় মাসি ছাড়া আরও একজনকে পেলাম যে আমাকে ভালো মনে করে। বড় মাসি ছাড়া আর কেউ আপনাকে ভালো বলে না? না, প্রায় সবার ধারণা আমি বোকা মানুষ। এ ধারণার কারণ, যে পুলিশ অফিসার ঘুষ নেয় না, পরের পয়সায় মদ খায় না, বা কলগালদের ভয় দেখিয়ে তাদের সঙ্গে ফুর্তি করে না, সে বোকা না? কথাটা শুনে অলকানন্দার মুখখানা গম্ভীর হয়ে যায়। একবার চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে, হতভাগারা তো জানে না অসৎ বা চরিত্রহীন হওয়ার চাইতে বোকা হওয়া অনেক সম্মানের। সুদীপ্ত একটু হেসে বলে, আমার কথা বাদ দিন, বলুন কবে কলকাতা যাবেন? এখন কলকাতা ফিরে যাব? হ্যাঁ, তাই বোধহয় ভালো। তারপর? চাকরি নিয়ে অন্য কোথাও চলে যান বা বিয়ে করে স্বামীর ঘর করুন। তাছাড়া ইউজিসির ফেলোশিপ পাওয়াও তো একটা চাকরির সমান। তা বলতে পারেন। সত্যি আজকাল ওরা বেশ ভালো টাকা দেয়। কালকে টিকিট কাটতে বলে দেব? অলকানন্দা অবাক হয়ে বলে, কাকে টিকিট কাটতে বলবেন? একজন বুড়ো কনস্টেবলও আমার সঙ্গে এখানে এসেছে। হা ভগবান, আপনি আমাকে ধরে নিয়ে যাবার জন্য একজন কনস্টেবলকেও সঙ্গে এনেছেন? অত্যন্ত উত্তেজিত হয়ে অলকানন্দা কথাগুলো বলে। সুদীপ্ত অত্যন্ত ধীর স্থিরভাবে জবাব দেয়, আপনি ছেলে হলে আমি একলাই আসতে পারতাম। আমি মেয়ে বলে একজন কনস্টেবলকে সঙ্গে আনতে হলো? হ্যাঁ। সুদীপ্ত একটু হেসে বলে, একলাই এসে যদি মাঝপথে আপনার সঙ্গে কোনো রকম খারাপ কিছু। বুঝেছি। মিনিটখানেক চুপ করে থাকার পর সুদীপ্ত বলে, একটা কথা বলবো? বলুন। এখান থেকে একটা ট্রেনে যোধপুর যেতে হবে, সেখান থেকে আর একটা ট্রেনে দিল্লি, তারপর দিল্লি থেকে কলকাতা যেতে হবে। জানি। আমি কনস্টেবলকে কাল সকালেই দিল্লি পাঠিয়ে দিচ্ছি। ও আমাদের জন্য শনিবারে রাজধানী এক্সপ্রেসের দুটো টিকিট কেটে রাখুক। আর ওই সিপাহী মহারাজ কি করবে? ও রবিবার সকালে কালকা মেলে রওনা হবে। তা হতে পারে, কিন্তু। কিন্তু কি? যোধপুর, উদয়পুর বা জয়পুরে কয়েকদিন না কাটিয়েই চলে যাব? ওসব জায়গা তো পালিয়ে যাচ্ছে না, পরে আসবেন। অলকানন্দা 2-1 মিনিট ভাবনা চিন্তা করে বলে, ঠিক আছে, কিন্তু একটি শর্ত। বলুন, কি শর্ত? আপনার সঙ্গে আমি বাড়ি ফিরব না। হাওড়া স্টেশন থেকে আমি একলাই যাব। আপনি পরের দিন আমার খবর নিতে আমাদের বাড়ি আসবেন। তাই হবে। বেশ কয়েকদিন পর মাকে কাছে পেয়ে অলকানন্দা ছোট্ট বাচ্চার মতো ওকে জড়িয়ে শুয়ে কত কথা, কত আলোচনা করে। আচ্ছা মা, মামা পুলিশে খবর দিল কেন? দীপুই তো জোর জুলুম করে ওকে পুলিশের কাছে নিয়ে গেল। শিলাদেবী একটু থেমে বলেন,
তবে যে পুলিশ অফিসারটি বাড়িতে এসেছিল তাকে দেখে আমার মন ভরে গেছে। কেন? ছেলেটাকে যেমন সুন্দর দেখতে, সেই রকম ভদ্রসভ্য ব্যবহার। ওকে দেখলে ভালোবাসতে ইচ্ছে করবে। অন্ধকারে মুখ টিপে হাসতে হাসতে অলকানন্দা বলে, তাই নাকি? শিলাদেবী মেয়ের মাথায় হাত দিতে দিতে বলেন, সত্যি বলছি, ওই রকম একটা জামাই হলে বড় ভালো হতো। দারোগা বাবুকে তোমার এতই ভালো লাগলো যে জামাই করতে ইচ্ছে করছে? শিলাদেবী একটু গম্ভীর হয়ে বলেন, দারোগা বলে ঠাট্টা করছিস কেন? দারোগারা মানুষ না? উনি মুহূর্তের জন্য একটু থেমে বলেন, ছেলেটিকে দেখলেই বোঝা যায় অত্যন্ত ভদ্র পরিবারের ছেলে। তাছাড়া কথাবার্তা শুনে বুঝেছি লেখাপড়াও যথেষ্ট করেছে। তা না হলে কি আমার এমনি এমনি জামাই করতে ইচ্ছে করলো? অলকানন্দা দুহাত দিয়ে মাকে জড়িয়ে বুকের মধ্যে টেনে নিয়ে বলে, সত্যি তুমি ওকে জামাই করতে চাও? আমার মন তো তাই চাইছে। মার মুখের উপর মুখ নিয়ে অলকানন্দা খুব চাপা গলায় বলে, মা, আমারও তাই ইচ্ছে। শিলাদেবী মেয়ের কপালে একবার চুমু খেয়েই দুহাত জোর করে কপালে ঠেকিয়ে বললেন, ঠাকুর, সবই তোমার ইচ্ছা। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।